বাংলাদেশে রোহিঙ্গা ঢলের ৯ বছর পূর্ণ হলো আজ। ২০১৭ সালের ২৫ আগস্ট নিজ দেশ মিয়ানমারে নৃশংসতার শিকার ও বাস্তুচ্যুত হয়ে এদেশে আশ্রয় নেওয়ার দিনটিকে গণহত্যা দিবস হিসেবে পালন করছেন রোহিঙ্গারা। এই উপলক্ষে সকালে কুতুপালংয়ে সমাবেশে নিজ জন্মভূমিতে ফিরতে বিশ্ববাসীর সমন্বিত উদ্যোগ প্রত্যাশা করেন তারা। সেই সাথে মিয়ানমারে মর্যাদাপূর্ণ জীবনযাপন চেয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনার মাধ্যমে সমাবেশ শেষ করে আশ্রিত রোহিঙ্গারা। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। ওখিয়া কুতুপালং ৪ নম্বর ক্যাম্পে হাজার হাজার রোহিঙ্গা জড়ো হয়েছে, যারা আজকে জেনোসাইড ডে হিসেবে পালন করছে। কারণ ২০১৭ সালের এই দিনে রোহিঙ্গারা মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। সহায় সম্বল, মা বাবা ভাই বোন সব কিছু হারিয়ে, ভিটে মাটি সব কিছু ছেড়ে তারা বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছিল। জন্মভূমি ছেড়ে আসার এই দিনটিকে স্মরণ করতে মঙ্গলবার সকাল থেকেই ক্যাম্পের ফুটবল মাঠে জড়ো হন রোহিঙ্গারা। কেউ নীরবে দাঁড়িয়েছিলেন, আবার কেউ চোখের পানি মুছছিলেন বারবার। একসময় সবাই রাব্বুল আলামিনের কাছে জন্মভূমিতে ফেরার জন্য মোনাজাত করেন। চাই আর মানে বিচারগান গরিয়র আরারে মানে আর দেশত আর ফেরক দিত আর দেশের মধ্যে আর যেত সর চাই এত আর দেশের মধ্যে আরো ওয়াফিজ যাবল্লা চাই। এর আগে রোহিঙ্গারা বলেন তাদের মন পড়ে আছে জন্মভূমিতে। যেদিনই নিরাপত্তা পাবেন সেদিনই ফিরে যাবেন নিজের মাটির কাছে। আর কেউ কেউ বলেন শুধু ফেরত পাঠালেই হবে না, নিশ্চিত করতে হবে যেন ফেরার পর আবার নির্যাতনের শিকার হতে না হয়, আবার যেন উদ্বাস্ত না হতে হয়। রোহিঙ্গা নেতারা সাংবাদিকদের জানান ক্যাম্পে জন্ম নিচ্ছে নতুন প্রজন্ম, কিন্তু তাদের ভবিষ্যৎও আটকে আছে এই আশ্রয় শিবিরে। এখন তাদের দাবি আরাকানে নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করার। আর এই জন্য লাগবে বিশ্বের সব শক্তিধর দেশের সমন্বিত উদ্যোগ। সাস্টেনেবল একটা সলিউশন করিব সব দুনিয়া ইয়ারা হেল্প করিব আল্লাহ মকসলরে এই মজলিস আরম্ভ করা গিয়েছে। প্রার্থনা শেষে মাঠ ছাড়ার আগে রোহিঙ্গাদের কণ্ঠে ছিল বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। গত ৯ বছরে রোহিঙ্গা সংকট আরও ঘনীভূত হয়েছে এবং মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি আরও খারাপ হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের নাগরিকদের দেশটিতে ফেরত পাঠাতে চীন, মালয়েশিয়া ও তুরস্ক সহ অন্য দেশগুলো সহযোগিতার আশ্বাস দিয়েছে। সংকট সমাধানে জাতিসংঘ সহযোগিতার আশ্বাস দিয়েছে। প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, মানবাধিকারের প্রশ্নে সবসময় দৃঢ় অবস্থানে বিএনপি সরকার। বিগত সরকারের সমর্থক হলেও সুনির্দিষ্ট অন্যায় না থাকলে সেসব মামলা প্রত্যাহারে কাজ করছে সরকার। ২০১৭ সাল থেকে যখন শুরু হয়েছে রোহিঙ্গা ইনফ্লাক্স, তখন যেই ফ্যাসিবাদ সরকার ছিল, সেই সরকারটি রোহিঙ্গা সমস্যার সমাধানে কোনো বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেনি, ব্যর্থ হয়েছে। সেটা যদি ওনারা ঠিকমতো করতে পারতেন এবং আমাদের আন্তর্জাতিক মহলকে যুক্ত করতে পারতেন, তাহলে হয়তো ৪-৫ বছরের মধ্যে সমস্যার সমাধানের দিকে যাওয়া যেত। যখন থেকে শুরু হয়েছে সেটা হয়নি। বর্তমানে সমস্যা আরও ঘনীভূত হয়েছে। আপনারা জানেন মিয়ানমারে রিসেন্টলি একটা নির্বাচন হয়েছে, নতুন সরকার এসেছে, ওখানে আরাকান আর্মি আছে, রাখাইন স্টেটের ওখানে স্টেক হোল্ডাররা আছে। সব মিলিয়ে মিয়ানমারের আভ্যন্তরীণ পলিটিক্যাল সিচুয়েশনটাও অনেক কমপ্লিকেটেড এখন। এদিকে রোহিঙ্গা সংকট সমাধানে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক চেষ্টা করছে বাংলাদেশ, কিন্তু ফলাফল এখনো অদৃশ্য। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেছেন, নিজস্ব মানবিক সংকট থাকা সত্ত্বেও মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের আশ্রয় দিয়ে উদারতার পরিচয় দিয়েছে বাংলাদেশ। জাতিসংঘের পক্ষেও সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানিয়েছেন মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক। তবে সাড়া মিলেছে কতটুকু, এড়িয়ে গেছেন সেই প্রশ্ন।
সুফিয়ান ফারাবি প্রতিবেদন। বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় মানবিক দুর্যোগগুলোর মধ্যে একটি মিয়ানমারের অভ্যন্তরে তৈরি হওয়া রোহিঙ্গা সংকট। রাজনৈতিক স্বার্থ হাসিল ও ধর্মীয় গোষ্ঠীকে সামনে এনে পার্শ্ববর্তী দেশটির অভ্যন্তরীণ সংকট নিজেদের করে নেয় তখনকার সরকার। সে সময়ের পর থেকেই বাংলাদেশের বৃহৎ সংকটগুলোর একটি হিসেবে রোহিঙ্গা সমস্যা সামনে এসেছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও বিপুল সংখ্যক রোহিঙ্গা অনুপ্রবেশ করে। Abu Sufyan. Thank you, Steph. Again, non-Rohingya crisis. Tomorrow marks the 10th anniversary of Rohingya crisis. জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কাছে প্রশ্ন, এই সংকট সমাধানে সংস্থাটির উদ্যোগগুলো কি? জবাবে বাংলাদেশের মানবিক আচরণের জন্য কৃতজ্ঞতার পাশাপাশি বিষয়টিতে জাতিসংঘের মনোযোগ সরে যায়নি বলে জানান তিনি। As you said, this marks it's a grim anniversary, but it is also a moment to restate the welcoming hospitality that Bangladesh and আপনি যেমনটি বলেছেন, এটি একটি বেদনাদায়ক বার্ষিকী, কিন্তু এটি বাংলাদেশের এবং অন্যান্য আশ্রয়দাতা দেশগুলোর দেখানো আন্তরিক আতিথেয়তার কথা পুনরায় উল্লেখ করারও একটি মুহূর্ত। বাংলাদেশের নিজস্ব মানবিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও অন্যান্য দেশের মতো তারাও এই শরণার্থীদের স্বাগত জানিয়েছে। বাস্তবতা হলো তারা স্বেচ্ছায় নিরাপদে এবং মর্যাদার সাথে দেশে ফিরে যাওয়ার মতো অবস্থায় নেই, যা আন্তর্জাতিক শরণার্থী আইন অনুযায়ী আবশ্যক। অন্যদিকে মহাসচিব মিয়ানমার সংক্রান্ত বিষয়ে তার প্রধান প্রতিনিধি হিসেবে জুলি বিশপকে নিযুক্ত করেছেন। তিনি আঞ্চলিক পর্যায়ের পাশাপাশি মিয়ানমারের অভ্যন্তরের জনগণ ও কর্মকর্তাদের সাথেও যোগাযোগ অব্যাহত রেখেছেন। কিন্তু এই সংকটের যে কোনো সমাধানের জন্য একটি আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে একটি সমন্বিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন, যাতে মিয়ানমারের নেতৃত্বকে এমন পরিস্থিতি তৈরিতে উৎসাহিত করা যায় যেখানে মিয়ানমারের প্রত্যেককে তাদের জাতি বা ধর্ম নির্বিশেষে স্বাগত বোধ করতে পারে এবং শান্তি ও সম্প্রীতিতে বসবাস করতে পারে। পরে জাতিসংঘের আরেক স্থায়ী সংবাদদাতা জানতে চান, আসিয়ান সদস্যভুক্ত দেশগুলোর কাছ থেকে রোহিঙ্গা সংকট সমাধানে কতটুকু সাড়া মিলেছে। On Myanmar, is she getting any help from Asian nations in the area? তিনি আসিয়ান ও অন্যান্য দেশগুলোর সদস্যদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। But are they helping? শুনুন, এটি একটি চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ এবং তারা তার ভূমিকার প্রতি সমর্থন জানিয়ে আসছে। নিজ জনগোষ্ঠীর কর্মসংস্থান তৈরি, পরিবেশ রক্ষা ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে চ্যালেঞ্জের মুখে থাকা বাংলাদেশকে আর কতদিন রোহিঙ্গাদের বোঝা বয়ে বেড়াতে হবে, এই প্রশ্ন দিন দিন জটিলই হচ্ছে। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। জ্বালানি ও গ্যাস সংকটে দেশের প্রায় 1850 বস্ত্রকলের অর্ধেকই এখন বন্ধ। এভাবে চলতে থাকলে বাকিগুলো দ্রুত বন্ধ হবে বলছে বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমএ। অন্যদিকে গার্মেন্টস মালিকরা বলছেন, দিনের বেশিরভাগ সময় বিদ্যুৎবিহীন হয়ে বন্ধ থাকছে কারখানার উৎপাদন। এমন যখন পরিস্থিতি, তখন জ্বালানি নিয়ে সরকারের মন্ত্রীদের এক এক সময় এক এক ধরনের বক্তব্যে ক্রেতা প্রতিষ্ঠানগুলো ক্রয়াদেশ দেয়া নিয়ে অনিশ্চয়তায় ভুগছে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। দেশের বেশিরভাগ বস্ত্রকল চলছে উৎপাদন সক্ষমতা কমিয়ে অথবা পড়ে আছে বন্ধ হয়ে, কারণ প্রয়োজন মতো পাওয়া যাচ্ছে না কারখানা চালানোর অন্যতম কাঁচামাল গ্যাস। এই খাতের উদ্যোক্তারা বলছেন, এরপরও দিতে হচ্ছে শ্রমিকের মজুরি এবং ব্যাংক ঋণের চড়া সুদ। অথচ কবে নাগাদ জ্বালানি সমস্যার সমাধান হবে সেটি নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। বিটিএমএতে ধরেন 1850টি ফ্যাক্টরি আছে, 900টি বন্ধ। আজকের যদি হিসাব টান দেন, আমার মনে হয় এটার সংখ্যা আরও বেশি। ব্যাংকে সময় মতো টাকা আমি দিতে পারি না, আমার লোন ঋণ খেলাপি হচ্ছে। এমন অবস্থায় আমরা যাচ্ছি সমগ্র দেশ এই সংকট নিয়ে। আমার তো মনে হয় এটা আরও কিছুদিন চললে দুর্ভিক্ষই হইতে পারে। এখন পর্যন্ত আমরা এনার্জি মিনিস্টারের সাথে দেখা করতে পারিনি। গার্মেন্টস ব্যবসায়ীরা বলছেন, জ্বালানির অভাবে তাদের কারখানাও বন্ধ থাকে দিনের বেশিরভাগ সময়। বায়াররাও কিন্তু আমাদেরকে বারবার এটা নিয়ে কিন্তু কনসার্ন এবং জিজ্ঞাসা করতেছে, প্রতিদিন যে 4-5 ঘন্টা লোডশেডিং হচ্ছে, এই পরিস্থিতি আপনি তো প্রোডাকশন করতে পারছেন না। যে ভলিউমের অর্ডারটা আপনাকে দিব, আপনি কি যথাসময় আপনি কি শিপমেন্ট করতে পারবেন? সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে যেন আমাদের দ্রুত বিদ্যুৎ গ্যাস আমাদেরকে যেন সরবরাহ করে থাকে। 2 বছর 1 বছর এগুলো করলে এই দেশে পার্টশিপের মতো এই ব্যবসা আর থাকবে না, আরামসে থাকবে না। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে কাতার এবং ওমান থেকে চুক্তি অনুযায়ী গ্যাস না পাওয়ায়
তীব্র হয়েছে জ্বালানি সংকট। অন্যদিকে যন্ত্রবিকল থাকায় আমদানি করা এলএনজিও সময় মতো খালাস করা যাচ্ছে না। জ্বালানি নিয়ে সরকারের মন্ত্রীদের এক এক সময় এক এক বক্তব্য গণমাধ্যমে প্রচার হওয়ায় রপ্তানি বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে বলেও জানিয়েছে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ। আমাদের এই মেসেজগুলো তো চলে যাচ্ছে আমাদের বায়ারদের কাছে, আর যখনই বায়ারের কাছে মেসেজটা চলে যাচ্ছে বায়াররা কিন্তু তখন একটু শঙ্কিত থাকে যে ফার্দার যে অর্ডারগুলো আছে এগুলো প্লেস করবে কিনা, এবং যেগুলো প্লেস করা আছে এগুলোকে শিপমেন্ট কিভাবে নিবে। অর্থনীতিবিদরা বলছেন জ্বালানি নিয়ে সরকারের সমন্বিত পরিকল্পনা স্পষ্ট করা উচিত। আগের জায়গার থেকেও আমরা খারাপ জায়গায় চলে গেছি, কারণ আমার কিছু টেকনিক্যাল সমস্যাও হয়েছে আমদানি পর্যায় থেকে। দ্বিতীয় হলো আমার বহির্বিশ্বের বাজারের কারণে আমি কতগুলো চাপের মধ্যে পড়েছি। স্বল্প মেয়াদের সমস্যা, কাঠামোগত সমস্যার মধ্যে যে পার্থক্যটা আছে এইটাকে পলিসি মেসেজিং এর জন্য আমাদের সুস্পষ্ট করতে হবে। পেট্রোবাংলার তথ্য বলছে দেশে গ্যাসের দৈনিক চাহিদা প্রায় 380 কোটি ঘনফুট। এর মাঝে সরবরাহ হতো 270 কোটি ঘনফুট। স্থানীয় উৎস থেকে যোগান হয় 170 কোটি, বাকি 100 কোটি ঘনফুট আমদানি করে। তবে বর্তমানে আমদানি নেমেছে প্রায় 50 কোটি ঘনফুটে। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। দেশে সারের সংকট নেই, তবে বিতরণে অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। বলেন, গ্যাস সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগায় জ্বালানিতে ভর্তুকি বাড়ানোর চেয়ে লোডশেডিংকেই সঠিক মনে করছে সরকার। এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের আদালত পর্যন্ত গড়ালে সেটা তার জন্যই সুখকর হবে না। শারমিন নীরার প্রতিবেদনে বিস্তারিত। সরকার বলছে সার আছে, কিন্তু ডিলার বলছে নেই। এই অবস্থায় ক্ষুব্ধ হয়ে কুড়িগ্রামের ভুরুঙ্গমারিতে ডিলারের গুদাম ভেঙে প্রায় 200 বস্তা সার নিয়ে যায় চাষিরা। সারা দেশের চাষিদের অভিযোগ, চাষাবাদের প্রয়োজন মতো সার পাচ্ছেন না, অথচ প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার দাবি সারের ঘাটতি নেই। সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, কোনো ঘাটতি যেন না হয়। 24 আগস্ট 2026 তারিখে সরকারি ক্রয় কমিটির বৈঠকে 3,65,000 মেট্রিক টন সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এর ঠিক এক সপ্তাহ আগে কানাডা, রাশিয়া এবং সৌদি আরব থেকে আরও 1,15,000 টন অনুমোদন দেওয়া হয়েছিল। 24/8/2026 ইউরিয়ার মজুদ আছে 4.822 লক্ষ মেট্রিক টন, টিএসপি 3.69, ডিএপি 3.68, এমওপি 1.46, মোট 13.65 লক্ষ মেট্রিক টন মজুদ আছে। তিনি আরো জানান, গ্যাস সরবরাহের উন্নতি হচ্ছে, তবে পুরোপুরি স্বাভাবিক হতে সময় লাগবে। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে এই সংকট দীর্ঘ হতে পারে। এই অবস্থায় ভর্তুকি বাড়ানোর চেয়ে লোডশেডিং ম্যানেজমেন্টকে গুরুত্ব দিচ্ছে সরকার। আমরা অনেক বেশি গ্যাস এনে মারাত্মক রকম সাবসিডি দেব, নাকি আমরা কিছুটা লোডশেডিং মেনে নেব? শর্ট টার্মের কথা বলছি, আমি বলছি না এটা আমাদের চিরকাল করতে হবে। সেই সিদ্ধান্তের একটা জায়গায় আমার মনে হয় আমাদের আসতে হবে। ক্রাইসিস আছে, আমরা জনগণকে আমাদের প্রতি অন্তত খানিকটা সহানুভূতিশীল থাকার অনুরোধ করব। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। সরকারের নিয়মিত সংবাদ সম্মেলনে উপস্থিত তথ্যমন্ত্রীকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে প্রশ্ন করলে জবাব দেন তিনি। আমার জানা মতে ফর্মালি না, ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা আমরা দেখেছিলাম যে ব্যাপারটা নাকি এখন ওনারা আদালতের মাধ্যমে নাকি করবেন। তো সেই ক্ষেত্রে আমার কাছে অনেকখানি মনে হয় যে উনি গিয়েছিলেন একভাবে, ওই সরকার হয়তো পলিটিক্যালি এখন ওই দায়ভার নিতে চাচ্ছেন না বলে এটা জুডিশিয়ারির উপরে দিয়ে দিচ্ছেন। তো আমার মনে হয় যে ওনার জন্য ওই সংবাদটা খুব একটা সুখকর হবেন না। বাট আমাদের তো দাবি একটাই, যে সেটা হলো যে শুধুমাত্র উনি কেন, প্রত্যেককে আমরা ফেরত চাই। সংবাদ সম্মেলনের শুরুতে সরকারের 180 দিনের সফল বাস্তবায়ন বিষয়ক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। শারমিন নীরা, 71, ঢাকা। গণভোটের রায় বাস্তবায়নে সরকার কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তার দাবি, সরকার গঠনের 6 মাস পার হলেও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দুপুরে মগবাজারে জামাতের কার্যালয়ে আগামী 5 সেপ্টেম্বরের লং মার্চ কর্মসূচি ঘোষণার ব্রিফিংয়ে তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে জনগণের মতামত উপেক্ষা করা হচ্ছে। আরও জানাচ্ছেন সিফাত ফারুকী। প্রোগ্রাম ঘোষিত হয়েছে, সেটা 5 তারিখ প্রথম গণভোটের রায় বাস্তবায়ন সহ আরো 5টি দাবি সামনে রেখে রাজপথে নামার ঘোষণা দিয়েছে জামাত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। সেক্রেটারি জেনারেলকে সাংবাদিকদের দৃশ্যে লং মার্চকে সামনে রেখে এ লক্ষ্যে আগামী 5 সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলে শাপলা চত্বর থেকে শুরু হবে তাদের লং মার্চ।
চট্টগ্রামের লালদিঘিতে গিয়ে শেষ হবে কর্মসূচি। লং মার্চের কর্মসূচি ঘোষণার ব্রিফিংয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, সরকার গঠনের 6 মাস পার হলেও জনগণের দেয়া গণভোটের রায় বাস্তবায়নে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। সংবিধান সংস্কার পরিষদ গঠন না করে সরকার জনগণের মতামতকে উপেক্ষা করেছে। দুঃখজনক হলেও ক্ষমতাসীন বিএনপি সরকার তারা এই গণভোটকে অস্বীকার করছে। তারা এটাকে সংবিধান বিরোধী বলছে। তারপরে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার বিধান সংবিধানে নাই। তো এই সমস্ত সাংবিধানিক প্রশ্ন তুলে সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে একটা বিভ্রান্তি তৈরি করে আলটিমেটলি গণরায়কে এড়িয়ে যাওয়া হচ্ছে। জুলাই হত্যাকাণ্ডের বিচার, চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সরকারি সব পর্যায়ে দলীয়করণ বন্ধ এবং নিত্যপণ্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ সহ 5 দাবিতে এই লং মার্চ সফল করার আহ্বান জানান তিনি। গণভোটের গণরায় বাস্তবায়ন, এটা আমাদের প্রথম দাবি। 2 হচ্ছে জুলাই গণহত্যার বিচার। 3 হলো বিদ্যুৎ, তেল, গ্যাস ও দেশে বিরাজমান সার সংকট নিরসন, এটা আমাদের এই লং মার্চের দাবি। 4, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করা। 5, ভেঙে পড়া অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করা। 6 হলো সংকীর্ণ দলীয়করণের প্রতিবাদ এবং এটা বন্ধ করা। তবে গণভোটের রায় বাস্তবায়নের দাবিকে লং মার্চের প্রধান রাজনৈতিক বার্তা হিসেবে সামনে রাখতে চাই 11 দলীয় ঐক্য। এখনো চাই যে পার্লামেন্টে একটা নিষ্পত্তি হোক। সিফাত ফারুকী, 71, ঢাকা। একটা বিষয়কে রংপুরে স্কুল শিক্ষক, তার স্ত্রী ও 2 সন্তানকে হত্যার আলোচিত মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে ঘটনার তদন্তে নতুন মোড় নিয়েছে। রংপুর মেডিকেলের ডোমের বক্তব্যে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তার দাবি, নিহত মা মেয়েকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে ফরেনসিক কর্মকর্তা বলছেন আলামত সিআইডি ল্যাবে পাঠানো হয়েছে। প্রতিবেদন ছাড়া ধর্ষণের বিষয়টি নিশ্চিত করা যাবে না। যদিও শুরুতে পুলিশ দাবি করেছিল ইয়াবা সেবনে বাধা দেয়ায় এই হত্যাকাণ্ড। সহকর্মী মাহবুব সুমনের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। গেল বৃহস্পতিবার রাতে রংপুর নগরীর এই বাড়িতেই নৃশংসভাবে হত্যা করা হয় রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও 2 সন্তানকে। পরে ঘটনার তদন্তে নেমে 2 তরুণকে আটক করে পুলিশ। ওই দিনই পুলিশ কমিশনার জানান, শিক্ষকের বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেয়ায় বাবা, মা ও 2 সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে তারা। তখন আমরা সন্দেহ করি যে যারা ঘটনা ঘটিয়েছে, ঘটনার আগে পরে হোক তারা ইয়াবা খেয়েছে। তবে চাঞ্চল্যকর এই হত্যার নেপথ্যের কারণ নিয়ে শুরু থেকেই দেখা দেয় নানা প্রশ্ন। রংপুর কোতোয়ালি থানা পুলিশ জানায়, বিভিন্ন আলামত, ফরেনসিক তথ্য, ময়না তদন্ত এবং সিসিটিভির ফুটেজ মিলিয়ে তদন্ত করছেন তারা। সবশেষ সোমবার অধিকতর তদন্তের জন্য মামলাটি কোতোয়ালি পুলিশের কাছ থেকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আমাদের তদন্ত কিন্তু শেষ হয়নি এবং তদন্ত এই যে পুলিশ রিপোর্ট দাখিল না করা পর্যন্ত কিন্তু এই তদন্ত আমাদের চলতে থাকবে। তখন পর্যন্ত যদি আমরা কোনো পাই, এমনকি যদি কোনো দিন কোনো এই পুলিশ রিপোর্ট দাখিলের পরেও যদি কোনো দিন এরকম সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়, তবুও আমরা কিন্তু তাদেরকে আইনে আনার চেষ্টা করব। তবে এই তদন্তের মাঝেই 71 টেলিভিশনকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন রংপুর মেডিকেলের ডোম যতন রায়। ময়না তদন্ত করতে গিয়ে নিহত মা ও মেয়ের শরীরে ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে দাবি করেন তিনি। সেই আলামত সংগ্রহ করেছেন তারা। মানে কি পাইছেন কি এমনিতে? আমাদের বীর্য ছিল মানে কোনটার মধ্যে? মেয়েটা মানে যেটা মেয়েটা, হ্যাঁ, তারা ধর্ষণ হয়েছে। আল্লাহ, বলা যাবে না যে কি হয়েছে কি না হয়েছে, কিন্তু 2টা মায়ের বেটির 2টা সোয়াব রাখা হয়েছে। মেয়েটা তো ধর্ষণ হয়েছে, ডাক্তার কি মানা করতেছে কেন? কি তা বলতে পারলাম না, এখন ডাক্তার জানে আর রিপোর্ট জানে। যদিও হাসপাতালের ফরেনসিক কর্মকর্তা জানান, এখনই ধর্ষণের বিষয়টি নিশ্চিত করে বলা যাবে না। আলামত সিআইডি ল্যাবে পাঠানো হয়েছে, পরীক্ষা নিরীক্ষার পরই সব নিশ্চিত হওয়া যাবে। স্যার, আমরা যে মেয়েটি এবং তরুণী প্রীতিলতা, তাকে আমরা ধর্ষণের কোনো আলামত অনেক পেয়েছি কিনা? দেখেন, একটা বডিগুলো তো ডিকম্পোজ ছিল, আমরা ওইভাবে না বলে পরীক্ষা হয়ে আসুক, তারপর প্রাথমিকভাবে আপনি আমাদের কাছে যিনি করেছে, কিন্তু আমরা যারা ওনারাও ওটা বুঝতে পারেন না, আমাদেরও কাছে ডিটেলস মনে হয়েছে ওটা অস্পষ্ট, কারণ বডি একবার ফুলে গেলে সেটা যে কোনো কিছু আর্টিফ্যাক্ট বলে মনে হতে পারে। মর্মান্তিক এই মৃত্যু নিয়ে শুধু রংপুর নয়, দেশ জুড়েই তৈরি হয়েছে ক্ষোভ, চলছে প্রতিবাদ। হত্যার সঠিক কারণ খুঁজে বের করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন সবাই। মনিরা কাজুরি,
একাত্তর। স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সীমিত করে এমন কোনো নির্ভরশীলতায় না জড়াতে বাংলাদেশকে পরামর্শ দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। মঙ্গলবার এক আলোচনায় তিনি আরও বলেন, বাংলাদেশের সাথে সমমর্যাদার কৌশলগত অংশীদার হতে চায় ইইউ। আগামী বছর ঢাকায় একটি ইইউ বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজনের পরিকল্পনার কথাও জানান মিলার। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। The confidence of investors still needs to be reinforced, and this requires transparency, it requires policy predictability, regulatory clarity and a genuine level playing field. মিট দ্য অ্যাম্বাসেডার্স অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত জানান, নির্বাচনের পর বাংলাদেশের সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। দাতাগ্রহিতার পুরনো সম্পর্ক পেরিয়ে এখন বাংলাদেশের সমমর্যাদার কৌশলগত অংশীদার হতে চায় ইইউ। We are here to build a relationship, a partnership among equals, this eye-to-eye approach. তার মতে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের পাশাপাশি ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে পারলেই বাংলাদেশ ইইউ সম্পর্ক নতুন উচ্চতায় যাবে। The competition between great powers is sharpening. বৃহৎ শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা তীব্রতর হচ্ছে। বাংলাদেশের মতো দেশগুলোর সম্পর্কের ভারসাম্য বজায় রাখতে এবং একটি জটিল বৈদেশিক পরিবেশে পথ চলতে চাপের সম্মুখীন হচ্ছে। আমরাও এই চ্যালেঞ্জের মুখোমুখি হই, তাই আমরা এটি বুঝি। আমরা বাংলাদেশকে কেবল স্লোগান বেছে নিতে বলছি না, আমরা বাংলাদেশকে আপনাদের অংশীদাররা প্রকৃতপক্ষে কি নিয়ে আসছে তার একটি স্বচ্ছ মূল্যায়ন করতে বলছি। আমার পরামর্শ হলো, এমন কোনো নির্ভরতায় আটকে যাবেন না যা আপনার সিদ্ধান্ত গ্রহণের স্বায়ত্তশাসনকে সীমিত করবে। Is to not get stuck in dependencies that will limit. অনুষ্ঠানে একজন শিক্ষার্থী সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে বাধা পাওয়া নিয়ে প্রশ্ন করেন রাষ্ট্রদূতকে। We see pressure on cultural events. আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর চাপ দেখি, আমরা খেলাধুলায় নারীদের ওপর চাপ দেখি। আমাদের মতে কোনো একক সংগঠন, সত্তা, বিশ্বাস বা জাতিগোষ্ঠীর অন্য কেউ কি করবে তা নির্ধারণ করে দেয়া উচিত নয়। যদি কেউ পছন্দ করে না বলে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়, আপনার দেশের আইনের শাসনে কোথায় বলা আছে যে এমন অনুষ্ঠান অবৈধ? না, সেখানে পারস্পরিক শ্রদ্ধা থাকতে হবে এবং রাষ্ট্র আছে নাগরিককে রক্ষা করার জন্য। And the state is there to protect. রোহিঙ্গা সংকটের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে সামুদ্রিক নিরাপত্তা নিয়েও সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান তিনি। It's a man-made tragedy. The solution is political. বাংলাদেশ ক্রমাগত ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাই ইইউ এই অঞ্চলে একটি উন্মুক্ত ও নিরাপদ বাণিজ্যিক পরিবেশ নিশ্চিত ও বিনিয়োগে আগ্রহী বলেও জানান রাষ্ট্রদূত। Bangladesh needs a promotion campaign. বাংলাদেশের একটি প্রচারণামূলক অভিযান প্রয়োজন। আগামী বছর ঢাকায় একটি ইইউ বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজনের পরিকল্পনা রয়েছে। এই ফোরাম আয়োজনের মূল লক্ষ্য হল ইউরোপীয় বিনিয়োগকারীদের বাংলাদেশের বিভিন্ন সুযোগ সুবিধা ও সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত জানানো। গাজা ইউক্রেন প্রসঙ্গে আন্তর্জাতিক আইনে দ্বিমুখী নীতির অভিযোগও নাকচ করে ইইউ রাষ্ট্রদূত জানান, দুই ক্ষেত্রে একই আন্তর্জাতিক আইন প্রযোজ্য এবং ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠায় ইইউ এর সমর্থন অব্যাহত থাকবে। We are very strong supporters of the Palestinians. নাদিয়া শারমিন, একাত্তর, ঢাকা। চীনের তৈরি J-10CE যুদ্ধ বিমান কেনার পথে এগোচ্ছে সরকার, এমন তথ্য জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। আজ সচিবালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, বিমান বাহিনীতে চতুর্থ প্রজন্মের মাল্টি রোল কমব্যাট ও ফাইটার এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার এবং ইউএভি সিস্টেম সংগ্রহের কাজ চলছে। এবছর বাজেট পেলে এই কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলেও জানান উপদেষ্টা। J-10CE এবং অ্যাটাক হেলিকপ্টার একটি কমিটি কর্তৃক নেগোসিয়েশন মিটিং এর খসড়া চুক্তিপত্র হয়েছে। আমরা J-10 ফাইটার বাংলাদেশ কিনতে পারে এই ধরনের আলোচনা আমরা মনে হয় খেয়াল করেছি। চায়নার তৈরি একটা মাল্টিরোল ফাইটার এখন পৃথিবীর রাফালকে বলা হয় 4.5 জেনারেশনের সবচেয়ে আধুনিক ফাইটারগুলোর একটা, তার সাথে কমব্যাট সিচুয়েশনে খুবই ভালো করেছে। তো বাংলাদেশ সেদিকে মনোযোগ দিয়েছে। স্থানীয় সরকার নির্বাচন হবে স্বচ্ছ ও গ্রহণযোগ্য। জনপ্রতিনিধিতে নির্বাচিত হতে হবে জনগণের ভোটে। মনোনয়ন পেলেই নির্বাচনে জিতে যাবার সুযোগ আর নেই বলেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তার মতে স্থানীয় সরকার নির্বাচনে সবচেয়ে বেশি সহিংসতা হয়, তবে আর সহিংসতা চায় না কমিশন। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদন। বাংলাদেশের সংসদীয় নির্বাচন ও জাতীয় গণভোট 2026-এর নির্বাচন পর্যবেক্ষণ প্রতিবেদন উপস্থাপন ও স্টেক হোল্ডারদের সাথে সংলাপ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে অ্যালায়েন্স ফর ফ্রি ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আফেদ। দুটো কথা না বললে আমি এখান থেকে
সংলাপে ইউএন ডেলিগেশনের লিগ্যাল এইডের প্রোগ্রাম ম্যানেজার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে একটি গণতান্ত্রিক নির্বাচন বলে আখ্যা দেন। বলেন, সামনের দিনগুলোতে এটি একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। So I believe like this election was really an exceptional democratic. একটি গণতান্ত্রিক নির্বাচন হয়েছে। আশা করি এই নির্বাচন একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। নির্বাচন নিয়ে আমরা যেসব সুপারিশ দিয়েছি, আশা করি সেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হবে সামনের নির্বাচনে। Election in the world this year, so it's really notable. সে লক্ষ্যে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বেশ কিছু পরামর্শ দেওয়া হয় আফেদের পক্ষ থেকে। অনুমোদিত পর্যবেক্ষকদের নির্বাচনের সব পর্যায়ে পর্যবেক্ষণের আইনগত অধিকার দিতে হবে। প্রতিবন্ধী ব্যক্তি ও পর্যবেক্ষকদের জন্য ডাকযোগে বা বিকল্প ভোট দেওয়ার ব্যবস্থা প্রবেশিকা নিশ্চিত করতে হবে। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। বিশেষ করে মনে রাখতে হবে সরাসরি নির্বাচনে মাত্র 7 জন নারী নির্বাচিত হয়েছে। বক্তব্যে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, স্থানীয় সরকার নির্বাচন হবে স্বচ্ছ ও গ্রহণযোগ্য। প্রার্থীরা মনোনয়ন পেলেই নির্বাচনে জিতে যাবার আর সুযোগ নেই। লোকাল গভর্নমেন্ট ইলেকশন ইন বাংলাদেশ বিকাম ইভেন মোর ভায়োলেন্ট। ওই যে বাংলাদেশে যে সংস্কৃতি চালু হয়েছিল, নমিনেশন পেলেই আই এম ইলেক্টেড, নো দিস ইজ নট গোইং টু হ্যাপেন। ইলেকশন উইল বি ট্রান্সপারেন্ট, ফ্রি অ্যান্ড ফেয়ার। এটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ। সো জনগণের ভোট পেয়েই নির্বাচিত হতে হবে, ভোট পেয়ে প্রার্থীদেরকে নির্বাচিত হবে, এটা যেন বদ্ধমূল হয়ে যায় সবার মাঝে। এবারের নির্বাচনে অন্য যে কোনো নির্বাচনের চেয়ে অপেক্ষাকৃত কম সহিংসতা হওয়ায় রাজনৈতিক দলগুলোকে এর কৃতিত্ব দেন সানাউল্লাহ। যাদেরকে সবচেয়ে বেশি সাধুবাদ দেওয়া প্রয়োজন সেটা হচ্ছে রাজনৈতিক দল। ফরহাদ ইবনে মালিক, ৭১, ঢাকা। পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় কোনো দুর্বৃত্তায়ন প্রশ্রয় দেবে না সরকার, এমন মন্তব্য করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি আশ্বাস দেন, পরিবেশ দূষণ কমাতে বনভূমি উদ্ধার, ইলেকট্রিক বাস চালু ও বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর পদক্ষেপ নেয়ার। এ সময় পরিবেশ দূষণের নানা অসঙ্গতি তুলে ধরে সচেতনতা এবং আইনগত ব্যবস্থা জোরদারের আহ্বান জানান পরিবেশ কর্মীরা। শাহরিয়ার ইমতিয়াজের প্রতিবেদন। বছরের পর বছর পরিবেশ দূষণের ভয়াবহতা বাড়ছে বাংলাদেশে। বায়ু দূষণের দিক থেকে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় প্রায় শুরুর দিকে অবস্থান করে রাজধানী ঢাকা। দূষিত এই বাতাসে প্রতিনিয়ত যেমন কমছে বাংলাদেশিদের গড় আয়ু, তেমনি বাড়ছে শ্বাসকষ্ট, হৃদরোগ সহ নানা স্বাস্থ্য ঝুঁকি। শুধু বায়ু নয়, একই সঙ্গে বাড়ছে শব্দ দূষণ আর অনিয়ন্ত্রিত পলিথিন প্লাস্টিকের ব্যবহার। এতে জনস্বাস্থ্য খাতের ব্যয় বাড়ছে আর নেতিবাচক প্রভাব পড়ছে উৎপাদনশীলতায়। এমন বাস্তবতায় বায়ু, শব্দ, দৃষ্টি, পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিকার কতটুকু শীর্ষক এক সেমিনারের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই সেমিনারে অংশ নেন পরিবেশ ও নগর পরিকল্পনা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা বিশেষজ্ঞ, গবেষক ও সংশ্লিষ্টরা, যেখানে আলাদাভাবে উঠে আসে বায়ু, শব্দ, দৃশ্য ও প্লাস্টিক দূষণের স্বাস্থ্যগত ও অর্থনৈতিক ক্ষতির চিত্র। বারবার বলার চেষ্টা করছেন সবাই মিলে যে বর্জ্য ব্যবস্থাপনা না হওয়ার কারণে সবকিছু দূষণ হয়ে গেল, আমার পরবর্তী প্রজন্ম বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, তারপর আমি চুপ করে বসে থাকবো? এবং এখানে একটা বড় জায়গা হয়েছে উৎসে পৃথকীকরণ, জনগণকে সম্পৃক্তকরণ অথবা জবাবদিহিতা কোনোটাই করা যাচ্ছে না, কারণ বিজ্ঞান ভিত্তিক চিন্তাটা করার জন্য সিটি কর্পোরেশনগুলো এটাকে সাজাচ্ছে না। আমাদের এখানে এখন আমাদের গণপরিবহন খুব অবহেলিত, আর প্রাইভেট গাড়িগুলো ফিটনেস নিয়ে চলছে। পরিবেশ অধিদপ্তর এবং বিআরটি এর একটা যৌথ গবেষণা বলছে প্রায় 25 থেকে 30 ভাগ যে টোটাল গাড়ি যা চলে তা ফিটনেস বিহীনভাবে চলাচল করছে। এই সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, পরিবেশ রক্ষায় কোনো ধরনের দুর্বৃত্তায়নকে ছাড় দেবে না সরকার। যে বাসগুলো আছে সেগুলোকে আনার জন্য যাতে দূষণ কম হয়, আর পুরনো যে বাসগুলো আছে সেগুলো নিয়ে কী করতে হবে সেগুলো নিয়ে আমাদের হয়তো শীঘ্রই আমরা ইভ্যালুয়েশন করব। কারণ প্রত্যেকটা কাজ আমরা যারা উদ্যোগ নিচ্ছি 1 সপ্তাহ 15 দিনের মাথায় আমরা কিন্তু আবার রিভিউ করছি যে হোয়াট ইজ আওয়ার অ্যাচিভমেন্ট। বর্জ্য নিয়ে বাণিজ্য হয়েছে, ইন দ্য ফার্স্ট হয়েছে। এখন যদি কেউ করে, যদি আমরা সেখানে আইডেন্টিফাই করতে পারি যে না এই জোনে বা এই করতেছে, সেটাকে আমরা ফিক্স করতে পারবো। কারণ এই সরকার বিশেষ করে পরিবেশ সুরক্ষার জন্য কোনো দুর্বৃত্তায়নকে প্রশ্রয় দিচ্ছে না। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কেউ বাণিজ্য করতে চাইলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন পরিবেশ প্রতিমন্ত্রী। প্রতিকার কত দূর? প্রতিকার অনেক দূর। শাহরিয়ার ইমতিয়াজ, ৭১, ঢাকা। এই মুহূর্তে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সিরাতুন নবী মাহফিলে যোগ দিয়ে বক্তব্য রাখছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সর্বশেষ নবী পৃথিবীতে প্রেরণ করেছেন। তার আগমন মানব সভ্যতার ইতিহাসে এক অনন্য
তিনি সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আমি আপনাকে সমগ্র বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সূরা আল-আম্বিয়া আয়াত 107। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বা আদর্শ বিশ্ব মানবতার জন্য চিরন্তন পথনির্দেশ। তার চরিত্রে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, ক্ষমাশীলতা, সহনশীলতা, মানবিকতা, পরম মহত্ববোধের অনন্য সমন্বয় ঘটেছে। দরিদ্র, এতিম, অসহায় ও নিপীড়িত মানুষের প্রতি তিনি ছিলেন মমতাশীল। নারী, শিশু, প্রতিবেশী, মেহনতি মানুষের অধিকার আদায়ে তিনি দিয়ে গেছেন সুস্পষ্ট নির্দেশনা। তিনি মানুষকে শিখিয়েছেন ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা, অঞ্চল কিংবা সামাজিক অবস্থানের কারণে কোনো মানুষকে অবজ্ঞা করা যাবে না। মানুষের মর্যাদা প্রতিষ্ঠা এবং ন্যায় ও ইনসাফের সমাজ গঠনই ছিল তার অন্যতম শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার চরিত্র উত্তম। মহান আল্লাহ রাসূলের অনুপম চরিত্রের প্রশংসা করে পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। সর্বোচ্চ গুরুত্বকে স্মরণ করিয়ে দেয়। আল্লাহ বলেন, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।